শুভ সন্ধ্যা my friends. Hope I am audible and visible. Hope I am audible and visible. I do not know. Abhijit Babu, am I audible and visible? Yes. As you have mentioned, Namaskar. Possibly I am audible and visible. But in my handset, is not showing me. Okay. Let me start. আজকে আমি বলেছি আপনাদেরকে আমি আজকে কথা বলবো ওই 1937 থেকে 43 এই পিরিয়ডে বাংলার রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে ফজলুল হক, সুভাষচন্দ্র, প্রণবানন্দজি এবং শ্যামাপ্রসাদের এদের মধ্যে এই যাচ্ছে না ভালো sorry now please see hear you now can you listen to me now am I audible now I am audible am I audible now am I audible Otanu Babu Indrani Mondol am I audible now am I not audible now okay let me start আজকে আমি আপনাদের বলেছিলাম আমি 1937 to 1943 বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফজলুল হক, সুভাষচন্দ্র, প্রণবানন্দ এবং শ্যামাপ্রসাদের অবস্থানটা এ নিয়ে আমাদের অনেকের মধ্যে খুব কনফিউশনস আছে অথচ দুর্ভাগ্য এই চরিত্রগুলো সম্বন্ধে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত একটা কথা বহুবার আমি দুর্ভাগ্যের সঙ্গে বলেছি যে গোটা ভারতবর্ষের যেমন একটা জাতীয় সমস্ত প্রভিন্সের জাতীয় চরিত্র আছে কিন্তু অ্যাট দি সেম টাইম একটা কম্পোনেন্ট থাকবে তার রিজিনাল ক্যারেক্টার থাকবে একটা ন্যাশনাল ক্যারেক্টার থাকবে কতগুলো রিজিনাল ক্যারেক্টার থাকবে এই ভারতের সমস্ত স্টেটের তাদের রিজিয়নের যে হিরোজ তাদের সম্বন্ধে একটা শ্রদ্ধাবোধ আছে এটাকে আপনি জাত্যাভিমান বলতে পারেন প্রভিন্সিয়ালিজম হোয়াট এভার বাট তারা কিন্তু এইটা করে তারা কিন্তু দেশদ্রোহী নয় দেশবিরোধী নয় জাত্যাভিমান প্রভিন্সিয়াল একটা প্রাইড থেকেও তারা ভারতীয় তারা জাতীয়তাবাদী কিন্তু বাঙালি বুদ্ধিজীবীদের চরিত্রে যেটা দেখা গেছে গত ৮ দশকে যে পলিউশন হয়েছে ভয়ঙ্করতম পলিউশন এই পলিউশন ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই আমরা সবাই সেকুলার হয়ে গেছি শিকু মাকু কঙ্গো আমরা সব সেকুলার হয়ে গেছি এবং এদের মধ্যে যে ৪টা চরিত্রের নাম বললাম কারোর সম্বন্ধে কিন্তু গভীর শ্রদ্ধা সেই অর্থে নেই থাকলেও অত্যন্ত বিকৃত
ভুল ধারণাগুলো আছে। লোকে বলে নাকি বাঙালি নেতাজিকে খুব শ্রদ্ধা করে। আমি এই জায়গাটা আমার ধারণা অন্য। শ্রদ্ধা থাকলে নেতাজিকে নিয়ে তারা অন্যভাবে চিন্তাভাবনা কাজ করত। আমরা কোথায় নেতাজির কথা বলি, বাঙালি কিছু বুদ্ধিজীবী, এর মানে নেতাজিকে নিয়ে আমরা খুব পড়াশুনো করি বা তার প্রিন্সিপালস নিয়ে খুব বেশি মোটিভেটেড বা সেই পথে কাজ করি, এটা আমি মানতে রাজি নই। আমার 72 বছরের জীবনের 50-52 বছর তো এই নিয়ে কাটলো। আমি এবার কত ভুল ধারণাগুলো আমাদের আছে একটু করে বলছি। আমি 4টে চরিত্রকে মূলত কেন্দ্র করে কথাগুলো বলবো। তার আগে আজকে যেহেতু বিশ্ব নারী দিবস, এই বিশ্ব নারী দিবসে আমাদের বাংলার অবস্থানটা একটু বলে আমি ওই সাবজেক্টে চলে যাব। এই বিশ্ব নারী দিবসে আমরা আমরা কি করছি? আজকেই ওপার বাংলায় কি ঘটনা ঘটেছে, একটা 8 বছরের মেয়েকে ওই বাড়ির এক আত্মীয় জামাই এবং তার বাবা রেপ করেছে। এবং এ নিয়ে ওপার বাংলার পলিটিক্স গোটা পৃথিবী দেখছে এটা। মহাকাল একটা জায়গায় বলেছিলেন, তোমরা যখন একটা জায়গায় বলছেন যে তোমরা আমাকে এই মুহূর্তে বলছো যে ওপার বাংলাটা মুক্ত হয়ে গেছে 71-এ, তাহলে এই বাংলাটা ওপার বাংলাটাকে কেন অ্যানেক্স করছেন না? উনি বলেছেন, তোমরা আমার সামনে এই কথা আর কখনো বলবে না। এ সেকেন্ড ফেজ উইল কাম, লেট দেম চাকতে দেয়ার ইসলামিক বাংলাদেশ। আর পরে এক জায়গায় বলছেন যে একটা সময় আসবে যখন গলিতে গলিতে মানুষ মানুষের রক্ত খাবে, মানুষ মানুষের রক্ত খাবে, নরক হয়ে যাবে। আমি জানি না মহাকালের এই কথাটা কোন বাংলা সম্বন্ধে, ওই পার বাংলার সম্বন্ধে না এপার বাংলার সম্বন্ধে, আমি এখনো বুঝে উঠতে পারিনি। এপার বাংলায় বা নরক হতে দেরি কোথায়? তো গতকালের ঘটনা, ট্রেনের কামরায় দুজন, এক কামরায় মহিলার সঙ্গে যেভাবে এক মুসলিম যেভাবে আচরণ করেছে, এবং তারপরে সেই মহিলা যখন প্রতিবাদ করেছে রেলওয়ে পুলিশের কাছে, সে মহিলার বিরুদ্ধে ওখানকার মুসলিম এমএলএ এবং মুসলিম কিছু জনতা গিয়ে ওই মহিলাকে যে অ্যাকচুয়ালি যে ক্ষতিগ্রস্ত, যে এনজিওর, তাকে অ্যারেস্ট করার দাবি করছে। আমরা কোথায় বাস করছি? কিছুদিন আগে কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজে ডক্টর অভয়া রেপড অ্যান্ড মার্ডার হয়ে গেল, এবং সারা রাত্রি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে কলকাতার পুলিশ প্রশাসনের সঙ্গে সারাদিন রাত্রি কথাবার্তা কি বললেন তিনি স্বীকার করেছেন। এবং তার ফলে কি দেখলাম, পরের দিন ডেড বডি উইথাউট প্রপার ইনভেস্টিগেশন, উইথাউট প্রপার পোস্টমর্টেম, বডি কিডন্যাপড হয়ে পোড়ানো হয়ে গেল। অল প্রাইমারি ইনভেস্টিগেশন, প্রাইমারি ডকুমেন্টস অ্যান্ড প্রাইমারি প্রমাণসগুলো সমস্ত লোপাট হয়ে গেল। আর ওপার বাংলায় এপার বাংলায় হিন্দুরা এবং মেয়েরা, ইভেন মুসলিম মেয়েরাও যেভাবে অত্যাচারিত হচ্ছে এক শ্রেণীর মানুষের কাছে, এবং এক পুলিশের কাছে এক শ্রেণীর মানুষ কোনো অপরাধী নয়, তারা যে কোনো অপরাধ করছে তারা পার পেয়ে যাচ্ছে। নাম দেখে এখন অপরাধী অ্যারেস্ট হয়। এটা দুর্ভাগ্য। আমি একটা ধারণা আপনাদের ভেঙে দিই। আমি আজকে ভেবেছিলাম যে আপনাদেরকে কথা বলবো কিছু বাংলায় নারীর যে এম্পাওয়ারমেন্ট, এডুকেশন, এ নিয়ে একটু কথা বলবো ইতিহাস থেকে। সেটা সময় হবে না আমি আজকে, কারণ কথা দিয়েছি আপনাদের কি নিয়ে কথা বলবো। একটা ভুল ধারণা আছে যে ভারতবর্ষে নারীদের এডুকেশন বা এপার বাংলার এডুকেশন শুরু করেছিল মিশনারিজরা। এটা খুব ভুল ধারণা। মিশনারিজরা এডুকেশন শুরু করেছিল,
কিন্তু প্রাইমারি এম অফ দেম ওয়াজ টু ব্যাপটাইজ, কনভার্সন, হিন্দু মেয়েদেরকে, লোয়ার কাস্টের হিন্দু মেয়েদেরকে কনভার্ট করা, টাকা দিয়ে, প্রলোভন দিয়ে, একথা বোঝাবার যে আমাদের ধর্ম অনেক উন্নত, তোমরা কনভার্সনের জন্য। ফলে তাদের ওমেন এডুকেশন সাকসেসফুল হয়নি। পরবর্তীকালে অনেক ভারতীয়, অনেক বাঙালি বুদ্ধিজীবী, রিফর্মার, তাদের চেষ্টাতে এটা সাকসেসফুল হয়েছিল। আর খুব ভালো রোল প্লে করেছিলেন নিবেদিতা, মিস মার্গারেট নোবেল, একদম আইরিশ ফিনসিন বিদ্রোহের, একদম বিদ্রোহের আগুনে স্নাত এক বিদ্রোহী কন্যা, স্বামীজির শিষ্যা হয়ে নিবেদিতা রূপে ভারতবর্ষের নারী শিক্ষা এগিয়ে নিয়ে গেছেন। আমি এই বলে আমি আর ভারতবর্ষের নারীদের শিক্ষা বেদিক যুগে, আমি পরিষ্কার এটা বিষয়ে যে বেদের যুগ, রামায়ণ মহাভারতের যুগ, এগুলো ইতিহাস, দে আর নট স্টোরিজ। Each and every geographical area mentioned in Ramayana Mahabharata is now excavated and proved to be the reality. এগুলো ইতিহাস। এই যুগে ভারতের নারী, ভারতের সমাজ ব্যবস্থায়, ভারতের জ্ঞান বিজ্ঞানে যে রোল প্লে করেছে সেইটা রেকর্ডেড। এবং সেই সময় পৃথিবীর অন্য প্রান্তে নারীদের কি অবস্থান ছিল, শিক্ষা দীক্ষায় বা সমাজ ব্যবস্থায় কি তাদের সম্মান ছিল। মনে রাখবেন, আমাদের ওই যুগে নারীরা দেবীর আসনে পূজিত হয়েছেন। পৃথিবীতে একটা সময় মনে রাখবেন, এই যে আমাদের ভারতবর্ষ, পৃথিবীর মানব সভ্যতা, দেবদেবীর যে আপনারা যদি সিরিজ দেখেন, প্রথমের সবাই দেবী, অল আর গডেসেস, মাতৃরূপে, অল গডেসেস, কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, অল আর গডেসেস। মানুষের সভ্যতা প্রথমে মাতৃপূজক, মাতাকে পুজো করেছে। সরস্বতী নদীর কূলে সভ্যতার সৃষ্টি, এবং অ্যাট দি পিক অফ দ্যাট সিভিলাইজেশন, সরস্বতী সভ্যতা, যেটা সিন্ধু সভ্যতার একটা অংশ, যেটার বয়স এক্সকাভেটেড 7,500 ইয়ার্স। সেই একটা সময় দিস সভ্যতা কোডিফাইড, এমবডিফাইড ইন দ্য ফর্ম অফ গডেস সরস্বতী, সরস্বতী সভ্যতা। এবং এই নামে যখন হিউম্যান মাইগ্রেশন হলো টু দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট, যারা যেখানে গিয়েছে সেখানকার এক একটা নদীর নাম দিয়েছে সরস্বতী। ভারতবর্ষের মানুষ প্রি হিস্টোরিক যুগে যখন চলে গেল সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া থেকে আরম্ভ করে নর্থ আফ্রিকাতে ছড়িয়ে গেল, দক্ষিণ পূর্ব এশিয়া, তখন এই মাতৃদেবীদের নিয়ে গেল, এই আইকনগুলোকে নিয়ে গেল। ওরাই গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায়, ব্যাবিলন সভ্যতায়, ইজিপশিয়ান সভ্যতায় ওরা দেবী। সেখানে আমাদের সরস্বতী ওদের গডেস অফ লার্নিং, একটু হয়তো মডিফাইড ফর্ম আছে, কালী ওখানে আছে, দুর্গা ওখানে আছে, সব সভ্যতায় আছে। এই মাতৃ সাধকরাই চলে গিয়েছিল। এটা হয়েছিল আফটার দি লাস্ট আইস এজের পরে। এই ভারতবর্ষের এই যে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মাঝের যে ল্যান্ড, যেটাকে মহাকাল বঙ্গদেশ বলছেন, এইখানেই, এই বঙ্গদেশেই মানব সভ্যতা আপনার আইস এজ আবার ফ্লাউরিশ করেছিল। এবং বহু হাজার বছর পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সভ্যতার উন্মেষ ঘটিয়ে তাদেরই একটা বড় অংশ ফিরে এসেছিল, যেটাকে কিছু কিছু সায়েন্টিস্ট এখন বলছেন রিভার্স মাইগ্রেশন। যাদেরকে সাহেবরা মাথায় টুপি পরিয়ে বলছে আমাদেরকে, ওরা নাকি এরিয়ানসরা ভারতবর্ষে এসেছে, এরিয়ানসরা, নোম্যাডসরা ভারতবর্ষে এসে ভারতবর্ষ সভ্য করেছে। তারপরে নাকি ইউরোপিয়ানসরা, ইংরেজরা আমাদের সভ্য করেছে। তারপরে নাকি মুসলমানরা আমাদের ওয়েস্ট এশিয়া থেকে সভ্য করেছে। এগুলো অল ফলস ন্যারেটিভস।
তাই যদি হবে, আমাদের হরপ্পা, মহেঞ্জোদারো, সরস্বতী এবং ভারতের বিভিন্ন প্রান্তে যে সভ্যতাগুলো পাওয়া যাচ্ছে এখন 60 থেকে 8000 বছরের পুরনো, এগুলো আসে কি করে? আর তোমরা তো বলছো এরিয়ান্সরা এসছিল মাত্র 1.5 বিসিতে। অল ইয়োর ফলস ন্যারেটিভ ইম্পোজড অন আস, আমাদের আমাদের মাইন্ডটাকে ডিমোরালাইজ করার জন্য, আমাদের ইতিহাসকে বিকৃত করার জন্য, যাতে তোমরা অধিকার পাও যে ভারতবর্ষকে রুল করাটা আমাদের অধিকার, কারণ ভারতবর্ষকে বিদেশিরাই চিরকাল রুল করে গেছে, সভ্য করে গেছে। এই ন্যারেটিভ তোমরা তৈরি করার চেষ্টা করেছো। লেট মি কাম, এই যে রং ন্যারেটিভ এখনো শিকুমাকু কঙ্গুরা এখনো বোঝানোর চেষ্টা করে। এবার আমি আসছি আধুনিক ইতিহাসটাকেও এই শিকুমাকু কঙ্গুরা কিভাবে মিথ্যা করে রেখে গেছে, কিভাবে পলিউট করে রেখে গেছে নিজেদের স্বার্থে এবং ওদের মাস্টারদের স্বার্থে। কারণ আমি একটা জিনিস বলেছি বারে বারে, ভারতবর্ষের কংগ্রেসকে সৃষ্টি করেছিল ব্রিটেন, ভারতবর্ষের মুসলিম লীগকে সৃষ্টি করেছিল ব্রিটেন, কমিউনিস্টদের যদিও সৃষ্টি হলো তাসখন্দে, পরবর্তীকালে সেকেন্ড গ্রেট ওয়ারের বহু আগে ওদেরকে ইংরেজরা কিনে নিয়েছিল। কমিউনিস্টরা হচ্ছে একদম ব্রিটিশের পেড এজেন্টস, এভাবেই তারা ভারতবর্ষে এসেছিল। এই তো ওই তাসখন থেকে ঘুরিয়ে ফিরে এখানে এসেছিল, অল আর পেড এজেন্ট। সুতরাং এখনো পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে এই শিকুমাকু কঙ্গুরা, যারা ডেরিভেটিভস ফ্রম কংগ্রেস অর মুসলিম লীগ অর কমিউনিস্ট, অল they are in some this way or that way, they are against our Bharatian history and heritage and dream of a strong India. এবং ওরা ওই এনিমিজ অফ দ্য কান্ট্রিজদের দেওয়া ন্যারেটিভটাকেই ওরা স্প্রেড করে অ্যাজ এজেন্টস অফ দ্য ফরেন মাস্টার্স আর এনিমিজ। এবার আমি আসছি এই 37 থেকে 1943 এই সময়। থিঙ্ক অফ 1937। 37টা কি? 37 তার বহু আগে একটু ব্যাকগ্রাউন্ডে বলে রাখি। 1925 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু ঘটে গেছে। দেশবন্ধু সম্বন্ধে একটা ভুল কথা বারে বারে বলা হয় যে দেশবন্ধু খিলাফত মুভমেন্টের সাপোর্টার ছিলেন। এটা অ্যাবসলিউটলি এ রং ন্যারেটিভ, এটা মিথ্যে কথা। হি ওয়াজ এগেনস্ট দিস খিলাফত মুভমেন্ট এবং অনেকেই খিলাফত মুভমেন্টের এগেনস্টে ছিলেন। এবং এই বোথ স্টাইল অফ নন কোঅপারেশন মুভমেন্ট অফ গান্ধী অ্যান্ড খিলাফত মুভমেন্টের এগেনস্টে গান্ধীজি ছিলেন, দেশবন্ধু ছিলেন। যে কারণে, অন্যতম কারণ, কংগ্রেস থেকে বেরিয়ে তাকে স্বরাজ্য দল তৈরি করতে হয়েছিল এবং তার দেওয়া যদি স্বরাজ্য দল এ পার্ট ইন দ্য কংগ্রেস। গান্ধী পরবর্তীকালে বাধ্য হয়েছিলেন যখন স্বরাজ্য দল বিকেম ভেরি পপুলার অল ওভার দ্য কান্ট্রি, গান্ধী ওয়াজ কম্পেলড টু কম্প্রোমাইজ। এবার এই সময় তার একটা বড় সৃষ্টি ছিল হিন্দু মুসলিম প্যাক্ট। কারণ এটা হিস্টোরিক ফ্যাক্ট দ্যাট ওপার বাংলায় যারা মুসলমান তারা হিন্দুদেরই ডিএনএ, বিভিন্ন কারণে যুগে যুগে দে হ্যাভ বিন কম্পেলড টু বি কনভার্টেড অর ফোর্সফুলি কনভার্টেড। এ নিয়ে আলোচনা অনেক হয়েছে, এখন করব না। এবং তাদের অনেকেরই আর্থিক অবস্থা খুবই খারাপ, বোথ সোশ্যালি, এডুকেশনালি অ্যান্ড ফিনান্সিয়ালি। এদের জন্যে এবং এই হিন্দু মুসলিম দ্বন্দ্বটাকে ব্রিটিশ একটা হাতিয়ার করে নিয়েছিল এবং হাতিয়ারটা আরো সে স্ট্রং করেছিল বাই ক্রিয়েটিং দ্য মুসলিম লীগ ইন 2006, ওকে, ইন শাহবাগ, দ্যাট ক্যাম্পাস ইন ঢাকা। এবং এইটা নিয়ে সে মুসলিম এই ইস্যুটাকে একটা কার করে হিন্দুদের এগেনস্টে ইউজ করছিল অ্যান্ড ক্রিয়েটিং অবস্টাকেল এগেনস্ট এনি ফর্ম অফ ফ্রিডম টু দ্য কান্ট্রি। এটা ইস্যু করছে, তোমরা আগে হিন্দু মুসলিম দাঙ্গাটাকে থামাও, তোমাদের টাসেল থামাও, নাহলে তোমাদের ক্ষমতা হস্তান্তর করবো না। এইটা একটা বড় ইস্যু করেছিল। এই জায়গাটা
দেশবন্ধু চেষ্টা করেছিলেন একটা, এইটা একটা হিন্দু মুসলিম ঐক্যের একটা চেষ্টা করেছিলেন। বেঙ্গলে যে চেষ্টা করেছিলেন এটা কিন্তু কখনো কংগ্রেস, গান্ধীর কংগ্রেস এটা কখনো অ্যাপ্রুভ করেনি। অ্যান্ড ইন দ্যাট এরিয়া দেশবন্ধুর অ্যাটেম্প ফেল করে। তারপরে তারপরে আরেকটা আরেকটা গান্ধী, কারণ দেশবন্ধুর চেষ্টা সফল হোক কোনো একটা কাজ, এটা কখনো গান্ধী সহ্য করতে পারতেন না। আর একটা বড় কথা বলে রাখি, বহুবার বলেছি আমি, এগুলো আমার বিচিত্রা ভলিউমে এগুলো পরিষ্কার ডকুমেন্টস দিয়ে পরপর দিয়ে গেছি আমি। 1921-22-এ নন কোঅপারেশন মুভমেন্টের প্রেক্ষাপটে, কারণ মোস্ট সাকসেসফুল ইন বেঙ্গল ফর সিআর দাস অ্যান্ড সুভাষচন্দ্র, ভীত হয়ে লর্ড রিডিং কেম ফ্রম দিল্লি টু ক্যালকাটা টু মিট সিআর দাস ইন জেলে তার সঙ্গে মিট করতে এসেছিল উইথ এ কম্প্রোমাইজ ফর্মুলা, যে তুমি নন কোঅপারেশন মুভমেন্ট স্টপ করো, আমি প্রভিন্সিয়াল অটোনমি দেব। এই যে প্রভিন্সিয়াল অটোনমির এইটাতে এগ্রি করে গেছিলেন দেশবন্ধু, ইভিন জিন্না এগ্রি করে গেছিলেন। সব থেকে বাধা হয়েছিলেন গান্ধী সব থেকে বাধা হয়েছিল গান্ধী। গান্ধী দেখছে যে তার কাজ ছাড়াই এটা দেশবন্ধুর কাছে রিডিং চলে গেছে, দেশবন্ধুর তাহলে পপুলারিটি হবে। উনি বাধা হয়ে দাঁড়ালেন, উনি এগ্রি করলেন না। সেই প্রভিন্সিয়াল অটোনমি কবে এলো? ইন দ্য 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে 22 থেকে 35 কত বছর? 22 থেকে 35 13 বছর। এবং অ্যাজ পার 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 37-এ সারা ভারতবর্ষের সমস্ত স্টেটসে ইলেকশন হলো, স্টেট ইলেকশনস টু ফর্ম স্টেট মিনিস্ট্রিজ। স্টেট 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 অটোনমি, তাহলে স্টেট মিনিস্ট্রিজগুলো হবে স্টেট অটোনমি, নট সেন্ট্রাল, স্টেট অটোনমি। স্টেট উইল গেট সাম ministry gets some power to rule the respective states in the British India. I'm not talking about the princely states, British India. 37-এর ইলেকশনের পরে কি দেখা গেল? যে কংগ্রেস 1/3 থেকে বেশি পেয়েছে, মুসলিম লীগ 1/3 কাছাকাছি পেয়েছে, একটু বেশি, আর কৃষক প্রজা পার্টি অফ ফজলে হক। তাহলে কারোর একার পক্ষে গভর্নমেন্ট তৈরি করা সম্ভব নয়। সিআর দাস কিন্তু মারা গেছেন তার বহু আগে। এই সময় ফজলে হক ছিলেন, একটু ফজলে হক সম্বন্ধে একটু বলে রাখি, সমস্ত চরিত্রগুলো একটু বলে রাখি। ফজলে হক কিন্তু বয়সে অনেক বড়। এই যে 4জন ক্যারেক্টার নিয়ে আমি কথা বলছি আজকে, ফজলে হক সবার থেকে বয়সে বড়। I hope I am audible now. Oh. No, I am audible. Okay. Silencing my handset. আমি একটু সিনপসিসটা দিয়ে দিই। দেখুন, বয়স এই 4টা ক্যারেক্টার সম্বন্ধে একটু বেসিক বলে রাখি, তারপরে আমি এগোবো। একে ফজলুল হক, তার জন্ম কিন্তু 1873। সুভাষচন্দ্র তার থেকে জাস্ট তারপরে, কিন্তু বয়স অনেক ছোট। তার জন্য 1897 অনেক ছোট। প্রণবানন্দ সুভাষচন্দ্র থেকে একটু, আই থিঙ্ক একটু বড়, 1896, একটু বয়সে বড় প্রণবানন্দ। শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্র থেকে ছোট, 1901। এবার এদের ব্যক্তিগতভাবে এদের একটু পরিচয় দিয়ে রাখি। ফজলুল হক ওপার বাংলা বরিশালের লোক, বরিশালে জন্ম। এই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ব্রিলিয়েন্ট। সেই যুগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টেতে অনার্স নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ, পরে ল পাশ করেছেন। হ্যাঁ, এবং এই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, পরে ল পাস করে প্র্যাকটিস করেছেন। এই মানুষটা
একসময় ক্যালকাটার মেয়রও হয়েছিলেন, এবং পরবর্তীকালে অনেক কিছু ঘটনা একে নিয়ে আছে। আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন দীর্ঘদিন, পার্টিশনের পরে ওপার বাংলায় গিয়েছেন, ওপার বাংলার চিফ, তখন চিফ মিনিস্টার হয়েছিলেন, গভর্নর ছিলেন, কখনো পাকিস্তানের ল মিনিস্টার ছিলেন, এরকম অনেক বড় বড় ঘটনা ঘটেছে তাকে নিয়ে। এই মানুষটার সম্বন্ধে আমরা ভুলে গেছি। মনে রাখবেন, আমি আগে আলোচনা করেছি, এই মানুষটা, হ্যাঁ, সেই যুগটা ছিল কিরকম, সে যুগে একজন হিন্দু যদি পলিটিক্স করতে যায়, একই সঙ্গে হিন্দু মহাসভার মেম্বার, কংগ্রেসের মেম্বার হতে পারে। কিরকম? যেমন লালা লাজপত রায়, 3 times অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট, অ্যাট দি সেম টাইম 3 times অল ইন্ডিয়া হিন্দু মহাসভা প্রেসিডেন্ট। এবং হিন্দু মহাসভার ন্যাশনাল কনফারেন্স, পাশে বসছে কংগ্রেসের ন্যাশনাল কনফারেন্স, অ্যানুয়াল ন্যাশনাল কনফারেন্স, পাশে বসছে মুসলিম লীগের কনফারেন্স। একই সঙ্গে ফজলিল হক কংগ্রেসের মেম্বার, হাই পদে, একই সঙ্গে মুসলিম লীগের মেম্বার। পরবর্তীকালে জিন্নার সঙ্গে তার মনোমালিন্য, তিনি কৃষক প্রজা পার্টি করে তিনি ইলেকশন লড়েছেন। আবার যেমন তার হাত দিয়ে পাকিস্তান রেজলিউশন পাস হয়েছে, অ্যাট দি সেম টাইম হি ইজ দ্য ম্যান যার সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক এবং সুভাষচন্দ্রের সম্পর্ক আমি আলোচনা করব। এই মানুষটা কখনো হিন্দু খুন চিন্তা করতে পারেনি, নেভার। উনি যা কিছু ভারতবর্ষ বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাজনীতির পরিবর্তন চেয়েছেন থ্রু কনস্টিটিউশনাল রিফর্মস, ওপার বাংলার এপার বাংলার ল্যান্ড রিফর্মস করে গরিব মুসলমানদের হাতে কিছু ক্ষমতা তুলে দেওয়া, কিছু ল্যান্ড তুলে দেওয়া। এটা অলওয়েজ নট বাই শোর, নট বাই হুলিগানিজম, অলওয়েজ হি হ্যাজ ট্রাইড টু বাই পাসিং লজ থ্রু কনস্টিটিউশনাল ওয়েজ। এইখানটাতে দেখবেন জিন্নার সঙ্গে সম্পর্ক, যদিও মুসলিম লীগে কিছু সময় ছিলেন, বাট নেভার এ গুড রিলেশনস। জিন্নাও তাকে পছন্দ করতেন না, আর ফজলুল হক জিন্নাকে পছন্দ করতেন না। আবার সুভাষচন্দ্রের সঙ্গে কি রিলেশনস আমি আগে আলোচনা করেছি, আবার শ্যামাপ্রসাদের সঙ্গে কি সুন্দর রিলেশনস আমি দেখাবো। এই গেল। অথচ দুর্ভাগ্য, পশ্চিম বাংলায় ফজলুল হকের কোন রকম স্ট্যাচু নেই, আছে মুজিবুর রহমানের। যে মুজিবুর রহমান 46-এ নিজের হাতে হিন্দু খুন করেছেন, এবং যে মুজিবুর রহমান 1971-এ চক্রান্ত করে অন সারেন্ডারিং টু দ্য পাক আর্মি ওপার বাংলায় প্রচুর হিন্দু খুনের পথ প্রস্তুত করেছিল। The secret negotiation, secret pact between মুজিবুর রহমান and পাকিস্তান। পরবর্তীকালেও উনি হিন্দু, তার বিদ্বেষ কখনো যায়নি। অথচ পশ্চিম বাংলায় মুজিবুর রহমানের স্ট্যাচু আছে, ফজলুল হকের স্ট্যাচু নেই। ইতিহাস থেকে ফজলুল হকের মুছে ফেলা হয়েছে, ওপার বাংলায় মুছে ফেলা হয়েছে, আমাদের এখান থেকেও মুছে ফেলা হয়েছে, আমাদের এই বুদ্ধিজীবীরা মুছে ফেলেছে। আমি পরে আসছি, আমি ইকুয়েশনসে আসছি। এবার আসছি আমি কোথায়, এবার আসছি প্রণবানন্দ। প্রণবানন্দ হচ্ছে স্পিরিচুয়াল ম্যান, তার স্পিরিচুয়াল সোশ্যাল মুভমেন্টসের লোক, খুব অল্প দিন বেঁচে ছিলেন। হি ডায়েড জাস্ট 96 থেকে 41, তাহলে 4-1 only 45 years. He lived only 45 years. জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর জাস্ট কয়েক মাস আগে তার অনুভূতি হলো। চিন্তা করে দেখুন, সেটা কোন সালে? 1940-তে তার অনুভূতি হলো বাঙালি হিন্দুর দেখার কোনো লোক নেই, এবং এই চিন্তার মধ্যে কোনো ভুল নেই।
কারণ কি? তার কারণ সর্বনাশটা কোথায় হয়ে বসে আছে? কোথায় সর্বনাশটা হয়ে বসে আছে? 1940 কথা বলছি আমি। 1937-এর ঘটনা বলেছি একটু আগে। ইলেকশনে মুসলিম লীগ, ফজলে হকের কৃষক প্রজা পার্টি এবং কংগ্রেস কেউ একক মঞ্চ গঠন করতে পারছেন না। সেই সময়ে দাঁড়িয়ে ফজলিল হক, সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র এবং শরৎ বোস, তাদের ইচ্ছে কংগ্রেস এবং ফজলে হকের কৃষক প্রজা পার্টি মন্ত্রিসভা গঠিত হোক। তাহলে মুসলিম লীগকে লালবাজার রাইটার্স বিল্ডিং এর বারান্দা থেকে দূরে সরে রাখা যাবে, ক্ষমতার অলিন থেকে দূরে সরে। কারণ তখন ইউনাইটেড বেঙ্গল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট state in British India, most important economically, industrially, academically, in all aspects, most important state. এই স্টেট থেকে যদি মুসলিম লীগকে সরিয়ে রাখা যায়, এটা ফজলে হকের ইচ্ছে যে ক্ষমতা থেকে দূরে রাখা হোক ওদেরকে, অত্যন্ত কমিউনাল ওরা। ফজলে হক, সুভাষচন্দ্র, শরৎ বোস এরা চিন্তা করছে এবং সবাই এগ্রি করেছে। এবং ফজলে হকের কি করুণ কথা যে তোরা আমাকে শুধু প্রধানমন্ত্রী কর, কারণ ওপার বাংলার মোল্লারা আমাকে প্রথম দেখতে চায়। তোরা সব দেখবি, দুভাইয়ে তোরা সব দেখবি ইম্পর্টেন্ট পোর্টফোলিওগুলো। আর এইভাবে তার আকুতি সুভাষচন্দ্রও চাইছেন, শরৎ বসুও চাইছেন। এ নিয়ে সুভাষচন্দ্র গান্ধীর সঙ্গে কথা বলেছেন। ইনিশিয়ালি গান্ধী এগ্রিড, এবং দুজন লোকের পরামর্শে গান্ধী উইথড্রিউ his consent to this joint government, this coalition government of Krishak Praja Party, Fazle Haq and Congress. Gandhi withdrew his consent, এবং এ নিয়ে দুর্ভাগ্য বলে সুভাষচন্দ্র লিখে রেখে গেছেন যে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনি কথা দিয়েছিলেন, কিন্তু উইথড্র আপনাকে কে পরামর্শ দিয়েছে? এবং এমন সব লোকেদের পরামর্শ, যারা পরামর্শ দিল গান্ধীকে, তাদের বেঙ্গলে কোনো রুট নেই। এবং আমি যা রেকর্ড দেখছি, একজন ছিল জিডি বিড়লা, বিজনেসম্যান, আর একজন ছিল আবুল কালাম আজাদ। কি ট্র্যাজিক! পণ্ডিত মানুষ, কিন্তু হি হ্যাজ নো রুট, তার কোনো মাস বেস ছিল না। এদের বুদ্ধিতে কারণ আবুল কালাম আজাদের জেলাসি হচ্ছে ফজলে হক আর একটা মুসলিম যদি রাইজ করে যায়, কি দুর্ভাগ্য। আর ওদিকে গান্ধীর তো চিরকালই ভয় ছিল যে সুভাষ প্রমিনেন্ট হয়ে যাবে, মহা মুশকিল। কি নির্লজ্জ নোংরা চক্রান্ত। ফজলে হককে বাধ্য হতে হলো টু শেয়ার পাওয়ার উইথ মুসলিম লীগ। এই মুসলিম লীগ ফজলে হকের হাত ধরে ক্ষমতায় এলো, কিন্তু যা হয় আপনারা দেখেছেন, সেই দুর্ভাগ্য। যেমন একসময় যুক্তফ্রন্টের সময় অজয় মুখার্জিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী করে পশ্চিমবাংলায় জ্যোতি বোস নোংরামি করত, জঘন্য নোংরামি করত, কমরেডদের নোংরামি। ঠিক তেমনি ফজলে হককে সামনে রেখে মুসলিম লীগ ঢুকে গেল ক্ষমতায় রাইটার্স বিল্ডিং এবং লালবাজারে। সেইখান থেকে এবার শুরু হলো চক্রান্তগুলো, হিন্দুদের উপরে অত্যাচার এপার বাংলা ওপার বাংলায়। তখন দুর্বিষ হিন্দুদের জীবন জীবিকা একটা অত্যাচারের মধ্যে পড়ে গেল। এই অবস্থায় দেখছে প্র্যাকটিক্যালি দ্যাট ইজ মুসলিম লীগ রুল। ফজলে হক খুব অসহায় অবস্থায় ছিলেন, কারণ এবং কিরকম এই অবস্থায় এবং পেছন থেকে তো খেলছে ব্রিটিশ গভর্নর। এই অবস্থায় স্বামী প্রণবানন্দ দেখছেন কে নিয়ে কথা বলবে, আর ওদিকে সুভাষচন্দ্র যখন প্র্যাকটিক্যালি অসহায়। তখন পশ্চিম বাংলাদেশের কংগ্রেসকে গান্ধী নেহরুরা দিল্লিতে বসে বসে তিনভাবে টুকরো করে রেখেছিল। একদম গান্ধীর সমর্থন নিয়ে গ্রুপবাজি,
বঙ্গদেশের কংগ্রেসে গ্রুপবাজি চলছে, তিনটে গ্রুপে ভাগ করে রেখেছে। গান্ধী ভেরি ইন্টেনশনালি, প্ল্যানফুলি, কানিংলি ডিভাইডেড, কেপ ডিভাইডেড বেঙ্গল কংগ্রেস ইন্টু 3 পার্টস। কারণ একটা পার্ট তো বাই ইটস ওন রাইট সুভাষচন্দ্র শরৎচন্দ্রের অনুগামী, বাই দেয়ার ওন রাইট, ওন পজিশন। আর দুটো গ্রুপকে তারা তৈরি করে রেখেছে ফ্যাকশনালিজম করে, যাতে ইউনাইটেড কংগ্রেস অফ বেঙ্গল উইল নেভার বি এ থ্রেট টু দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কল্ড হাই কমান্ড, সো কল্ড গান্ধী নেহরু। কি নোংরামি! ফলে সুভাষচন্দ্র, শরৎ বোস বা ফজলকের যে স্বপ্ন যে মুসলিম লীগকে দূরে সরিয়ে রেখে ইউনাইটেড বেঙ্গলকে রুল করা সম্ভব হলো না। আস্তে আস্তে মুসলিম লীগের বেস বাড়তে শুরু করলো। এবার একদম একটা সময় এসে বাই দিস টাইম 1941 ফজলুল হক ক্ষমতা প্রধানমন্ত্রী। মনে রাখবেন, যে কোনো রাজ্যে, ব্রিটিশ ইন্ডিয়া যে কোনো স্টেটে পুলিশ, হোম মিনিস্ট্রি, পুলিশ ফোর্সের একটা পাওয়ার, একটা অংশ ছিল প্রাইম মিনিস্টারের কন্ট্রোলে, স্টেট প্রাইম মিনিস্টারের কন্ট্রোলে, আর একটা হচ্ছে গভর্নরের কন্ট্রোলে। দেখবেন 41 জানুয়ারি সুভাষচন্দ্র যে চলে যাচ্ছেন, এটা খুব একদম যারা একদম আমাকে একদম এক সময় পশ্চিমবাংলার একজন ডিজি আমাকে পরিষ্কার বলছে, দেয়ার আর রেকর্ডস দ্যাট দেয়ার ইজ সাম ট্যাক্টফুল সাপোর্ট অফ দ্য পুলিশ ইন দ্য দিস, এই যে মিস্টিরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র ফ্রম এলগিন রোড থেকে একটা আছে রোল। এই পুলিশটা খুব সম্ভবত ফজলুল হকের কন্ট্রোলের পুলিশ। আরেকটা রবীন্দ্রনাথের যে বদনাম গল্পের যে ইন্ডিকেশন, আমি যা ডিকোডিং করে আপনাদের বলে দিয়েছি, এখানে পুলিশের একটা রোল আছে। একদম ওই পুলিশের কথা ওখানে পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ লিখে দিয়ে গেছেন। আমি ওগুলো নিয়ে আলোচনা করেছি, আমি বিচিত্রাতে এগুলো লিখে রেখেছি, একদম পরপর ডিকোডিং করে, একদম ডেটিং করে পরিষ্কার লিখে রেখে দিয়েছি। শিশির বোসের গল্পটা সম্পূর্ণ মিথ্যে হলো। এবার আসি তারপর 1943-তে কি ঘটনা ঘটছে কিরকম দেখুন। মুসলিম লীগকে বাদ দিয়ে ফজলুল হক শেষ চেষ্টা করছেন। ফজলুল হক শ্যামা মন্ত্রিসভা, শ্যামা হক মন্ত্রিসভা 43, শ্যামা হক মন্ত্রী, শেষ চেষ্টা যে বাংলাদেশকে মুসলিম লীগের কমিউনাল পলিটিক্স থেকে মুক্ত রাখা। তখন কিন্তু কংগ্রেসের হিন্দু এমএলএরাও কিন্তু বুঝতে পেরেছে গান্ধীর দেওয়া সর্বনাশটা কি, এবং যে শ্যামা হক মন্ত্রিসভাকে, শ্যামা মানে হিন্দু মহাসভা, আর শ্যামা মুখার্জি ওরা যে চিৎকার করে বলে না, শ্যামা মুখার্জি ওয়াজ নট এ ফ্রিডম ফাইটার। শ্যামা মুখার্জি as a Congress, he was in the council, elected council, এবং এক সময় শ্যামাপ্রসাদের এই কংগ্রেস পলিটিক্সটা পছন্দ হয়নি, কারণ বেসিক্যালি কংগ্রেস পলিটিক্স ওয়াজ হেল্পিং দ্য ব্রিটিশ, গান্ধীর পলিটিক্স ওয়াজ হেল্পিং দ্য ব্রিটিশ। এবং সুভাষচন্দ্রকে বেরিয়ে যেতে হয়েছিল ফডার ব্লক করে, শ্যামাপ্রসাদকে বেরিয়ে আসতে হলো, হিন্দু মহাসভায় জয়েন করতে হয়েছিল। হিন্দু মহাসভা তার বহু আগে তৈরি হয়েছিল। এবং এইখানটাতে রোলটা কার? স্বামী প্রণবানন্দের। স্বামী প্রণবানন্দ একদম শ্যামাপ্রসাদকে বহুবার ডেকে পাঠিয়ে এবং আশীর্বাদ করলেন, বাঙালি হিন্দুদের কে দেখবে। এবার দেখুন এবার সবাই তো বিভিন্ন চিৎকার করে শ্যামাপ্রসাদের সঙ্গে সুভাষচন্দ্রের মারামারির কথা। এবার আমি বলি একটা কথা, আচ্ছা সুভাষচন্দ্র কোন পলিটিক্স করছেন? সুভাষচন্দ্র একদম আইসিএস ত্যাগ করে 20 পর থেকে অল ইন্ডিয়া পলিটিক্স করছেন। এই অল ইন্ডিয়া পলিটিক্সের তার মূল টার্গেটটা হচ্ছে, মূল এনিমি কি সেখানে ব্রিটিশ,
মূল এম কি? লিবারেশন অফ আনডিভাইডেড ইন্ডিয়া। এখানে তাহলে এনিমি কে? ইউকে। এম কি? লিবারেশন অফ আনডিভাইডেড ইন্ডিয়া। এবার এই লিবারেশন অফ আনডিভাইডেড ইন্ডিয়া মুসলমানদের বাদ দিয়ে এই সংগ্রাম সম্ভব নয়। There should be some sort of cooperation, with the Muslims, কারণ যেহেতু বেসিক্যালি শীর্ষ দেশবন্ধু, মুসলমানদের বাদ দিয়ে তো দেশ হবে না, আর সংগ্রামটা তাকে তো করতে হবে সবাইকে নিয়ে। লেট দ্য ফার্স্ট এনিমি, নাম্বার এনিমি অফ দি কান্ট্রি গো। তখন তো মুসলিম ফান্ডামেন্টালিস্ট উমুক তুমুক এইগুলো কে আমি যদি এনিমি টার্গেট করে দিই, ডিক্লেয়ার করে দিই, তাহলে আই এম ডিভাইডিং মাই ফোর্স ফ্রম উইদিন। এটা করার কোনো ডিপ্লোম্যাট চায় না, দুটো ফ্রন্টে কখনো যুদ্ধ করতে চায় না। তার একটা ফ্রন্টে যুদ্ধ টার্গেট ব্রিটিশ টার্গেট। ফলে তার পক্ষে সেই সময় এই যে মুসলিম ফান্ডামেন্টালের বিরুদ্ধে বেশি কথা বলা সম্ভব হয়নি। কিন্তু তিনি কিছু কথা বলেছেন, তার একদম ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের মধ্যেই আছে। হি ইজ অ্যাভার্স টু দিস ইসলামিক ফান্ডামেন্টালিজম, বহুবার লেখা আছে। বাট এই নিয়ে প্রচন্ড ভোকেল হওয়া সম্ভব, কারণ তার কাছে ন্যাশনাল পলিটিক্স, ন্যাশনাল এম অ্যান্ড টার্গেটিং দ্য নাম্বার এনিমি অফ দ্য কান্ট্রি। সুতরাং আর এদিকে শাহবাজের কি রোল? তার পলিটিক্স কনফাইন্ড টু বেঙ্গল। কারণ এবার someone has to play that role for the Hindus কে কথা বলবে। এই জায়গাটা হচ্ছে প্রণানন্দ এবং শ্যামাপ্রসাদ মুখার্জির রোল, এই রোলটা প্লে করবে। এইবার সেখানে শ্যামাপ্রসাদ রোল প্লে করছে জয়েনিং হিন্দু মহাসভা, সুভাষচন্দ্র তার ফরওয়ার্ড ব্লক, তার আগে কংগ্রেস, অল ইন্ডিয়া পলিটিক্স। সুতরাং কিছু কথা এপাশ ওপাশ হবেই। এটা মানে এই নয় শত্রুতা, এটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন, যে দিস ইউর এজেন্ডা ইজ দিস, ইউর প্ল্যান অফ অ্যাকশন ইজ দিস, মাই প্ল্যান অফ অ্যাকশন ইজ দ্য আন্ডারস্ট্যান্ডিং ইচ ওয়ানস পজিশন। এবার দেখুন, এই যে অনেক কথা বলে না, এবার দেখুন আইনের ট্রায়ালের প্রেক্ষাপটে বাংলায় যে উত্তাল তরঙ্গ, যুবকদের উত্তাল তরঙ্গ, অনেকে তো ভয় পেয়ে পিছিয়ে গেছিল। সবার সামনে শ্যামাপ্রসাদ, সবার সামনে শ্যামাপ্রসাদ মুখার্জি, সবার সামনে শ্যামাপ্রসাদ মুখার্জি। শুধু তাই নয়, আপনি মন্ত্রিসভা থেকে ত্যাগ করে 41 ত্যাগ করে 1951-এর ত্যাগ করে যখন বেরিয়ে এলেন, জনসংঘ তৈরি করলেন। ডেটটা মনে করে দেখুন, লুক টু দ্য ডেট ইজ 21 অক্টোবর 1951। 21 অক্টোবর, এই 21 অক্টোবর is the day of declaration of Azad Hind government in Singapore by Netaji Subhash Chandra. 21 October, and a declaration of war against UK and USA by Netaji. Such an important date. This is the date of foundation of Janasangha. যে জনসংঘ সম্বন্ধে ভারতবর্ষের কংগ্রেস, সিকুমাকু, কঙ্গুরা কত মিথ্যে কথা বলে রেখেছে, কত মিথ্যে কথা বলে রেখেছে। আপনারা দেখবেন যে শ্যামাপ্রসাদকে এরা এত কমিউনাল বলে, তার সম্বন্ধে বিপ্লবী কবি নজরুল কি লিখে রেখে গেছেন। এবং বিপ্লবী নজরুলের মোস্ট মানে সব থেকে দুঃখের দিনে, ট্র্যাজেডিজ দিনে, যে বাংলার যে মানুষটি সব থেকে সাহায্য বেশি করেছেন, কাছে সাহায্য করেছেন, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেখানে তিনি নজরুল দুঃখ করে লিখেছেন, ইভিন আমাকে আশা করেছিলাম আমাকে ফজলুল হক সাহায্য করবে, সেই সাহায্য পাননি, পেয়েছেন
শ্যামাপ্রসাদের কাছ থেকে। আর শিকু কঙ্গুরা অত্যন্ত ভীত, ভারতবর্ষের ট্রু অনেস্ট ট্রু অনেস্ট রিয়েল প্যাট্রিয়টস, রিয়েল হিরোজদের ইতিহাস সম্বন্ধে এই শিকুমাকু কঙ্গুরা অত্যন্ত ভীত। এরা কেউই চায় না এদের ইতিহাসটা সত্য কথা বেরিয়ে আসুক। শ্যামাপ্রসাদকে তো ওরা খুন করলো একদম, দুই ভাই মিলে, একটা জহর একটা আবদুল্লাহ, দুটো তো ভাই, বায়োলজিক্যাল ব্রাদার্স। সেইখান থেকে তো যখন ডেড বডি এলো কলকাতায়, মানুষের সাগর সাগর হয়ে গেছে। কি নোংরামিটা হলো শুনুন। হঠাৎ বামপন্থীরা রাজাবাজারের ট্রাম ডিপোতে 11খানা ট্রামে আগুন লাগিয়ে দিল। কেন না, ট্রাম কোম্পানি 1 পয়সা ট্রাম ভাড়া বাড়িয়েছে তার প্রতিবাদে। ট্রাম কোম্পানি তখন ছিল একটা ব্রিটিশ কোম্পানি, পশ্চিমবঙ্গ সরকারেরও নয়, কোনো নেগোশিয়ে হঠাৎ আগুন লাগিয়ে পশ্চিম বাংলায় বন্ধ হরতাল শুরু করে দিল, যাতে শ্যামাপ্রসাদের মৃত্যুর খবরটা বাংলার কাগজগুলোতে ফ্রন্ট পেজে না যেতে পারে, সেটা ব্যাক পেজে চলে গেল। এবং সেই সময় এই বন্ধ হরতালের মধ্যেই, ক্যাওসের মধ্যেই শ্যামাপ্রসাদের অন্ত্যেষ্টিক্রিয়াগুলো হলো, যে জন্য শ্যামাপ্রসাদের ডেড বডির আগমন, কি ঘটনা ঘটছে সমস্ত কিছুই খবরের কাগজের ব্যাকে চলে গেল, বিভিন্ন অনুচ্চারিত রয়ে গেল। ওই জন্য বলি, ভারতবর্ষের এই শিকুমাকু কঙ্গুরা, কি কংগ্রেস কি কমিউনিস্ট কি মুসলিম লীগের ডেরিভেটিভসরা, যারা প্রত্যেকে হচ্ছে ব্রিটিশের তৈরি করা এবং এখনো পর্যন্ত বিভিন্ন ফরেন এনিমি ফোর্সের এজেন্টস, এরা কেউই চায় না ভারতবর্ষের, ইভেন আরো বেশি করে বাংলার রিয়েল হিরোজদের ইতিহাসটা এখানকার জনগণ ভালো করে জানুক। সে সে সুভাষচন্দ্রই হোক, সে ফজলে হক হোক, সে প্রণবানন্দই হোক, সে শ্যামাপ্রসাদই হোক। কারণ ওরা জানে এই ইতিহাসটা প্রকাশিত হয়ে গেলে ওরা কত বড় স্কাউন্ড্রেল, ওরা কত বড় দেশদ্রোহী, ওরা কত নোংরা, কত চক্রান্তকারী, ওরা কত বড় ব্রিটিশের দালাল ছিল, এগুলো প্রকাশিত হয়ে যাবে। সঞ্চিতা মুনমুন, কনস্পিরেসি বাই নেহেরু, মুনমুন, সঞ্চিতা, আচ্ছা দেবজিৎ, বাংলা এদের নিয়ে গান্ধী নেহেরুর নামে নাচে গেছে আর নেতাজি দেশবন্ধুকে ভুলে গেছে, এই পাপ এত সহজে ছাড়বে না। ফজলুল হক, শ্যামাপ্রসাদ, তৈলক্যনাথ, বিবেকানন্দ কেউ ম্যানিফেস্ট করেনি, কবিগুরু কেউ নয়। মহাপাপে ডুবে আছে জাতটা। হ্যাঁ, দেবজিৎ, রমিলা থাপার, বিপিন চন্দ্র, এরা এক একজন কমিউনিস্টদের ভোটের সময় ম্যানিফেস্টো লেখার লোক। এই কথাটা তো পরিষ্কার। এটা 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 একদম দেবজিৎ বাবু শুনুন, এটা একজন 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 প্রফেসর আর সি মজুমদার একজন পরিষ্কার একটা একটা জায়গায় লাইন আছে। এরা হিস্টোরিয়ানস, এরা তো এরা তো পার্টির প্যাম্পলেট, পার্টির ইলেকশনের প্যাম্পলেট লেখা লোক, এরা তো পার্টির ইলেকশন ম্যানিফেস্টো প্যাম্পলেট লেখার লোক। এরা হচ্ছে ঐতিহাসিক বাংলা এদের নামে। ইয়েস, ওই জায়গাটা কোথায়, হ্যাঁ, কমিউনিস্টদের ভোটের সময় ম্যানিফেস্টো লেখার লোক, অথচ ইতিহাসবিদ হয়ে গেল। এরা এমন শয়তান যে কনভার্সন আর মন্দির ধ্বংস হোয়াইট ওয়াশ করেছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য। মজার কথা হলো, ঔরঙ্গজেব যদি জানতে পারতো যে এরা এরা ওর কীর্তিকলাপ হোয়াইট ওয়াশ করছে, তাদের এদের গর্দান যেত। শোনা যাচ্ছে, অভিজিৎ ভট্টাচার্য শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ইন্দ্রাণী, ক্যান নট হিয়ার, হোপ ইউ হ্যাভ হার্ড। কতক্ষণ হলো? আই থিঙ্ক আই হ্যাভ টকড অ্যাবাউট 48 মিনিটস। আমি এখন, লেট মি স্টপ হিয়ার টুডে। আমি একটা জিনিস মনে রাখবেন, লাস্ট একটা সেন্টেন্স বললাম। নাও ইউ আর অডিবল। ইয়েস, জনসংঘের সৃষ্টি
21শে অক্টোবর, আজাদি সরকার দিবস। একটা জিনিস বলে রাখি, যেটা আমি এখনো আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ডকুমেন্টস। ওনার কাশ্মীর যাওয়ার জন্য, এই যে অনেক বারণ করে কাশ্মীরে যেতে বারণ করেছিলেন, কাশ্মীরে যাওয়ার ঘোষিত উদ্দেশ্য যেন একটা ছিল, সেটা হচ্ছে এই একটা, যেটা ঘোষিত উদ্দেশ্য ছিল যে একটা, এই যে কাশ্মীরকে নেহেরু নেহেরু কাশ্মীরকে নেহেরু যে প্র্যাকটিক্যালি আবদুল্লাহকে একটা যে নতুন প্র্যাকটিক্যালি একটা একটা কান্ট্রি দিয়ে দিয়েছে, হ্যাঁ, রুল অটোনোমাস জোন করে দিয়েছে কাশ্মীরকে তার, কারণ আবদুল্লাহ তার বায়োলজিক্যাল ব্রাদার, এবং সেখানের ফ্ল্যাগ কেন আলাদা থাকবে, তার কেন কনস্টিটিউশন আলাদা থাকবে, এর প্রতিবাদে যে যাওয়া, এটা তার ঘোষিত কথা, এটা সত্য। আর একটা কথা, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ডকুমেন্টস, যে ওনার কাছে একটা খবর ছিল যে কাশ্মীরে একটা বড় শক্তি কাজ করছে। কারণ শক্তিটা কি, যেমন ফর্টি ফর্টি সেভেনেই যখন ট্রাইবাল ফোর্স ঢুকছে, সকল ট্রাইবাল ফোর্স যখন যে পাকিস্তান থেকে, ওখানকার যে চিত্রলের যে রেডিও স্টেশন থেকে, চিত্রলের রেডিও স্টেশন তখন, ওই রেডিও স্টেশনটা ছিল ব্রিটিশদের তৈরি করা, ব্রিটিশ কন্ট্রোল রেডিও স্টেশন চিত্রলে। তখন 47-এ, তখনও ব্রিটিশ ওয়াজ অ্যাট দি টাইম অফ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইট ওয়াজ নট কন্ট্রোল বাই দ্য ইন্ডিয়ান অথরিটি, বাট বিং কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ স্টিল নাও অ্যাট দ্যাট টাইম। ওই সময় কয়েকজন এক্স আইএনএ পার্সনস, যারা ইন্ডিয়াতে থাকতে পারেনি, থাকতে চেয়েছিল, থাকতে দেওয়া হয়নি, রেডিও স্টেশন দখল করে ওইখান থেকে কটা রেডিও স্পিচ দিয়েছিল। সেই রেডিও স্পিচের একটা বক্তব্য ছিল, নেতাজি সুভাষচন্দ্র জীবিত, প্লেন ক্র্যাশ হয়নি। আর একটা ওই সময় তথ্য ছিল, যেটা এই স্পিচগুলোর আমি শুনেছি আছে, তো ওই সময়কার কাশ্মীর সম্বন্ধে কতগুলো বুলেটিন সোশ্যালিস্ট বলে একটা পত্রিকা তখন দিল্লি থেকে বেরোতো, ওই কিছু কিছু রেকর্ডস পেয়েছি আমি। ওতে দেখা যাচ্ছে যে একটা ফোর্স ওখানে কাজ করছে, যারা ঠিক পাকিস্তানপন্থীও নয়, অন্য ফোর্স কাজ করছে। ইভিন এই তথ্যের করবোরেশন পাচ্ছি আমি হডসনের বইয়ে, যেটা ইংল্যান্ড থেকে প্রকাশিত, হডসনের বইয়ে। ওখানে একটা জিনিস বলছে হডসন, যে একটা কথা, একটা ফোর্স ঢুকেছে কাশ্মীরের ওয়েস্টার্ন পার্টে, যার টার্গেটটা হবে ফার্স্ট টু অকুপাই 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 দ্য that is Srinagar, that is Kashmir. Then that force will move towards Delhi to occupy Delhi. Then that will move towards Rawalpindi. এটা একদম আমি এই কোটেশনটা বহুবার আমি ফেসবুকে দিয়েছি আপনাদেরকে, হডসনের বইয়ে দ্য গ্রেট ডিভাইড ইন্ডিয়ান পাকিস্তান, এই বিখ্যাত ভলিউমটা দিয়েছি। আমি জানি না, এইগুলো অনেক মিস্ট্রি, অনেকগুলো মিসিং এরিয়া আছে। এই মিসিং লিঙ্কসগুলো কবে পাবো জানি না আমি। সাধারণত এগুলো নাকি জানতেন। সুতরাং এইটা নিজে অন দ্য সয়েল দাঁড়িয়ে থেকে দেখতে চেয়েছেন যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। জানি না আমি, আরো 5 মিনিট হয়ে গেল, সরি, আমি জানি না এটা। এগুলো ফ্যাক্ট, এগুলো রেকর্ডসগুলো আপনি মেনশন করে দিলাম। এই লিঙ্কসগুলো আপনারা কিভাবে আপনারা করবেন, আপ টু ইউ, বাট দিজ আর ফ্যাক্টস অন, দিজ আর দ্য রেকর্ডস, শুভরাত্রি।